আজকে আমরা কয়েকটা অ্যাডজেক্টিভের সঠিক ব্যবহার সম্পর্কে জানব। এই অ্যাডজেক্টিভগুলো সঠিক ব্যবহার যদি আমরা আগের থেকে না জেনে থাকি, তাহলে যখন কোনো একটা সেন্টেন্স বলবো বা লিখবো, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখবে এবং আমি যে অ্যাডজেক্টিভগুলোর কথা বলছি, যে অ্যাডজেক্টিভগুলো সম্বন্ধে আমাদের জানা দরকার, কেন না এই অ্যাডজেক্টিভগুলো সম্বন্ধে একটা কনফিউশন তৈরি হয় যে আমি কোন অ্যাডজেক্টিভটা ব্যবহার করব। হাই ফ্রেন্ডস, আমি সাগর আর তোমরা দেখছো আমার চ্যানেল লার্ন ইংলিশ উইথ সাগর। আমি এই চ্যানেলে ইংলিশ গ্রামার এবং লিটারেচারের উপর বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যেমন ধরো এখানে আমি বলছি ইচ এবং এভরি। ইচ এবং এভরি এই দুটো শব্দেরই মানে হচ্ছে কি প্রত্যেক। তাহলে আমরা ইচ এবং এভরি এই শব্দ দুটো আমরা কখন ব্যবহার করি? যখন কোনো একটা গ্রুপের যে মেম্বার বা দলের যে মেম্বার, সেই দলের বা গ্রুপের যে মেম্বারগুলো আছে সেগুলোকে যখন আমরা পৃথক পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে বোঝানোর চেষ্টা করি, তখন আমাদের ইচ বা এভরি শব্দটা ব্যবহার করতে হয়। কিন্তু প্রথমে একটা কথা মনে রাখবে কি, যে এই এভরি শব্দটা হচ্ছে কিন্তু ইচের থেকে স্ট্রঙ্গার। আমি কোন অর্থে বলছি, যে ধরো কোনো একটা গ্রুপের মধ্যে আছে 50 স্টুডেন্টস, মানে হচ্ছে 50 জন ছাত্র। তাহলে এইটা হচ্ছে একটা গ্রুপ, 50 জন ছাত্রের একটা গ্রুপ। তাহলে আমি এদেরকে যদি পৃথকভাবে বলি বা আলাদা আলাদাভাবে বলি, তাহলে আমি কি ব্যবহার করব? ইচ ব্যবহার করব না এভরি ব্যবহার করব? কিন্তু মনে রাখবে একটা জিনিস, যে আমি যে এভরিকে স্ট্রঙ্গার বললাম কেন, ধরো 50 জন ছাত্রের মধ্যে যদি 48 জন কথা বলি, তাহলে একরকম হচ্ছে। আবার 50-এর মধ্যে যদি 50 বলি, সেটা একরকম হচ্ছে। তাহলে 50-এর মধ্যে 48, এটাকেও আমি প্রত্যেক বলতে পারি। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এখানে একটা এক্সেপশন থাকছে, দুজনের এক্সেপশন রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব? ইচ। তাহলে আমি যদি বলি ইচ স্টুডেন্ট ওয়াজ হ্যাপি, তার মানে হচ্ছে প্রত্যেক ছাত্রই খুশি ছিল। তাহলে এখানে আমি ইচ ব্যবহার করলাম। তার মানে যদি আমি 50 স্টুডেন্টের কথা বলি, 50টা স্টুডেন্টের কথা বলি, তার মানে হচ্ছে 2-1 বাদ থাকতেও পারে তার মধ্যে। তার মানে হচ্ছে এই 50-এর মধ্যে 50 নাও হতে পারে, সেটা 48 হতে পারে, 49 হতে পারে। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হলো কি, যে ইচ আমি প্রত্যেক শব্দটাই ব্যবহার করছি, যে প্রত্যেক ছাত্রই খুশি ছিল, কিন্তু তার মধ্যে 2-1টা বাদ থেকে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব? ইচ। কিন্তু আমি যদি এখানে এভরি কথাটা লিখি, এভরি স্টুডেন্ট ওয়াজ হ্যাপি, তার মানে হচ্ছে নিশ্চিতভাবে আমি এই 50-এর মধ্যে 50 জনেরই কথা বলছি, উইদাউট এক্সেপশন। তার মানে হচ্ছে আমি যদি 50টা স্টুডেন্টের কথা বলি, তাহলে সেই 50টা স্টুডেন্টই কিন্তু খুশি ছিল। বোঝা গেল? এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আসি। আমি একটু আগেই বললাম যে ইচ এবং এভরি এই দুটো অ্যাডজেক্টিভকে আমরা ব্যবহার করি কখন? যখন একটা গ্রুপের মধ্যে যে নাউনগুলো আছে সেই নাউনগুলোকে পৃথকভাবে বোঝানোর জন্য। কিন্তু এটা মনে রাখবে যে ইচ বলতে কি বোঝায়, কোন গ্রুপটা? এটা হচ্ছে 2 অর মোর। তার মানে হচ্ছে যে 2 বা তার বেশি বোঝালে সেক্ষেত্রে আমরা ইচ ব্যবহার করতে পারবো। কিন্তু এভরি হচ্ছে কি, এটা হচ্ছে 3 অর মোর। তার মানে হচ্ছে একটা গ্রুপে যদি 2 জন থাকে, আমি যদি 2 জন স্টুডেন্টের কথা বলি, তাহলে কখনোই সেখানে আমি এভরি কথাটা ব্যবহার করতে পারবো না। তাহলে যে গ্রুপে 3 কিংবা তার বেশি মেম্বার আছে, সেক্ষেত্রে আমি এভরি কথাটা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার হলো? 3 নম্বর পয়েন্টটা কি? আমি একটু আগেই বললাম যে ইচ এবং এভরি ব্যবহার করব আমরা কোনো গ্রুপের জন্য, তাই তো, বা গ্রুপ বা দলের জন্য। তাহলে সেই গ্রুপের যে মেম্বার বা সেই দলের যে সদস্য, সেই দলের সদস্যদের সংখ্যা যদি নির্দিষ্ট থাকে বা ডেফিনিট থাকে, তখন আমি ব্যবহার করব ইচ। ইচ ফর ডেফিনিট নাম্বার অফ মেম্বার্স। কীরকম এটা? যেমন আমি বললাম দেয়ার ওয়ার 5 seats and each
সিট ওয়াজ অকুপাইড। মানে কি, সেখানে 5টা সিট ছিল বা 5টা আসন ছিল এবং প্রত্যেকটা আসন ছিল অকুপাইড, মানে সেখানে কেউ না কেউ বসেছিল। তাহলে দেখো আমি এখানে একটা ডেফিনিট নাম্বার ব্যবহার করছি 5। তাহলে এইখানে আমি কিন্তু কখন এই এভরি শব্দটা ব্যবহার করতে পারবো না, কারণ আমি এখানে ডেফিনিট একটা নাম্বার পেয়েছি। এই যে গ্রুপটা আছে 5 জনের যে গ্রুপ, সেই গ্রুপে আমি কি ব্যবহার করলাম, যে 5 শব্দটা ব্যবহার করেছি। এবং যে সিটের কথা বলছি 5টা সিট, সেই 5টা সিটই কি ছিল, ভর্তি ছিল, মানে সেখানে তার উপরে কেউ বসেছিল। তাহলে এখানে আমি কি ব্যবহার করছি, ইচ। এখানে কখনো আমি এভরি কথাটা ব্যবহার করতে পারবো না। তাহলে এভরিটা কার জন্য হচ্ছে, ধরো আমি এখানে সেন্টেন্সটা কি লিখলাম, এভরি সিট ওয়াজ অকুপাইড। তার মানে হচ্ছে সব সিটগুলোই দখল করা ছিল। কেন আমি এখানে এভরি কথাটা ব্যবহার করলাম, তার কারণ দেখো এখানে কোনো ডেফিনিট নাম্বার নেই, সিট কতগুলো ছিল আমি জানি না, তাহলে সেই জন্য আমি কি ব্যবহার করছি, এভরি। তাহলে আমার যদি সিটের সংখ্যাটা জানা থাকতো যে কতজন, তাহলে আমি কি ব্যবহার করতাম, ইচ। যেমন ওই 5-এর জায়গায় আমি কি ব্যবহার করলাম, ইচ। কিন্তু এখানে আমার জানা নেই যে সিটের সংখ্যা কত, তার জন্য আমি কি লিখলাম এখানে, এভরি। বোঝা গেল? তাহলে 4 নম্বর পয়েন্টে কি দেখি, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা সময়ের ফ্রিকোয়েন্সি বা ইন্টারভেলের কথা বলি, তখন আমাদের কিন্তু ইচ নয়, এভরি শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে এই সময়ের ইন্টারভেল বা ফ্রিকোয়েন্সিটা কি, যেমন ধরো হি ভিজিটস আস এভরি স্যাটারডে। তার মানে হচ্ছে সে প্রত্যেক শনিবার আমাদের সাথে দেখা করে। তাহলে প্রত্যেক শনিবার, তার মানে একটা ইন্টারভেল হচ্ছে যে একটা শনিবার গেল, নিয়ে তারপরে আবার পরের শনিবারের কথা বলছি। তাহলে এটা একটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে বা ইন্টারভেল বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমি ইচ শব্দটা ব্যবহার করব না, এখানে কি ব্যবহার করব, এভরি। ঠিক আছে, বোঝা গেল এটা। এবারে 5 নম্বর পয়েন্টে আসি। 5 নম্বর পয়েন্টটা কি, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আমরা ইচ ব্যবহার করব কোনো একটা গ্রুপের যে মেম্বারগুলো আছে সেই মেম্বারগুলোকে পৃথক পৃথকভাবে বোঝানোর জন্য, আর এভরিটা ব্যবহার করব পুরো গ্রুপটাকে একসাথে বোঝানোর জন্য। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন I stayed there for 5 days and I met him each day. দেখো এখানে গ্রুপটা কি, 5 days। তার মানে হচ্ছে যে আমি সেখানে 5 দিন ছিলাম এবং প্রত্যেক দিন আমার তার সাথে দেখা হয়েছিল। তাহলে এই যে 5 ডেজের যে গ্রুপটা, এই গ্রুপটাকে আমি কি করলাম, পৃথক পৃথকভাবে, মানে এক এক দিন করে ভাগ করলাম কি 5টা দিন, এবং সেই হিসাবে বলছি আমি আমার তার সাথে দেখা হয়েছিল প্রত্যেক দিন। কিন্তু আমি যদি সেন্টেন্সটা লিখি, I met him every day during the festival। তাহলে এই ডিউরিং দ্য ফেস্টিভ্যাল মানে হচ্ছে এটা একটা সময়। তাহলে এখানে আমি কিন্তু এই পুরো সময়টার কথা বলছি, যে ফেস্টিভ্যালের যে সময়টা, সেই পুরো সময়টার কথা বলছি। সেই সময়ে আমার তার সাথে প্রত্যেক দিন দেখা হয়েছিল। তাহলে পুরো সময়টার কথা বলছি, এখানে কিন্তু ইচ শব্দটা আমি ব্যবহার করব না, এখানে কি ব্যবহার করব, এভরি। তাহলে আই মেট হিম এভরি ডে ডিউরিং দ্য ফেস্টিভ্যাল। এখানে তোমাদের আরেকটা জিনিস মনে থাকার কথা, আমি যে বললাম যে গ্রুপের যে মেম্বার তার যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যদি নির্দিষ্ট থাকে, আগে কি ছিল, নির্দিষ্ট ছিল 5 ডেজ, সেখানে আমি কি লিখলাম, ইচ। আর এখানে কোনো নির্দিষ্ট দিন নেই, সেই জন্য আমি কি লিখলাম, এভরি ডে। বোঝা গেল?
তাহলে আশা করি তোমাদের এই ইচ এবং এভরি কোথায় তোমরা ব্যবহার করবে সেটা সম্বন্ধে তোমাদের ভুল হবে না। এরপর আমরা পরের সেটে চলে আসি। সাম আর এনি, আমরা কোথায় সাম ব্যবহার করব, কোথায় এনি ব্যবহার করব। প্রথমে আমি লিখে দিই, দেখো সাম হচ্ছে ফর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার মানে হচ্ছে হ্যাঁ বাচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি লিখব, সাম। এনি হচ্ছে ফর ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। কি বললাম, আমরা সাম ব্যবহার করব হ্যাঁ বাচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এবং এনি ব্যবহার করব ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বা নেগেটিভ বা না বাচক সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে দেখো এটা কিন্তু মনে রাখবে, আমি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। হি এট সাম বিস্কিট, তার মানে হচ্ছে সে কয়েকটা বিস্কিট খেয়েছিল। তাহলে এখানে আমি সাম ব্যবহার করলাম কেন না, সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক সেন্টেন্স, সেই জন্য আমি এটাকে কি ব্যবহার করলাম, সাম। এবার আমি যদি বলি হি ডিড নট ইট, এখানে আমরা কি সাম ব্যবহার করব, করব না, কি নেগেটিভ সেন্টেন্স আসছে। তাহলে হি ডিড নট ইট এনি বিস্কিটস, সে কোনো বিস্কুট খায়নি। এরপরে আসছি ডিড হি ইট এনি বিস্কিট, তার মানে হচ্ছে সে কি কোনো বিস্কুট খেয়েছিল। তাহলে দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য আমি কি ব্যবহার করলাম, এনি। তাহলে কি বললাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য আমি ব্যবহার করব সাম, আর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা ব্যবহার করব এনি। তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এনি কথাটা ব্যবহার করতে পারবো না? পারবো অবশ্যই। কখন? যখন আমি সেন্টেন্সটা ইফ দিয়ে লিখব। যেমন কল মি ইফ ইউ নিড এনি হেল্প। দেখো এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু আমি এনি ব্যবহার করলাম, কারণ কি এই সেন্টেন্সটাতে আমি ইফ ব্যবহার করেছি। তাহলে যখন আমি ইফ বা যদি দিয়ে কোনো সেন্টেন্স লিখব তখন আমি এই এনি শব্দটা ব্যবহার করতে পারি সামের জায়গায়, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেখানেও আমরা এনি শব্দটা ব্যবহার করতে পারছি। কল মি ইফ ইউ নিড সাম হেল্প। আরেকটা কথা মনে রাখবে, আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও সাম শব্দটা ব্যবহার করতে পারি। কখন? যখন আমরা কোনো রিকোয়েস্ট বোঝাবো বা অফার বোঝাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সাম কথাটা ব্যবহার করতে পারি। যেমন ধরো উইল ইউ হ্যাভ সাম কফি বা টি। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা কি বোঝাচ্ছে, অফার, মানে কাউকে আমি কিছু অফার করছি যে তুমি কি একটু চা খাবে, তাহলে সেক্ষেত্রে আমি কি ব্যবহার করলাম, সাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে আমি এনি না ব্যবহার করে কি লিখলাম, সাম, তার কারণ এটা অফার বোঝাচ্ছে। আবার যদি আমি রিকোয়েস্ট বোঝাই, সেই রিকোয়েস্টের ক্ষেত্রেও কিন্তু আমরা সাম কথাটা ব্যবহার করতে পারি। যেমন কুড ইউ লেন্ড মি সাম মানি। তার মানে হচ্ছে তুমি কি কিছু টাকা আমাকে ধার দিতে পারবে, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। তাহলে এইটা কি, এটা হচ্ছে রিকোয়েস্ট, তাহলে এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ, কিন্তু তার সত্ত্বেও আমি কি ব্যবহার করলাম, সাম। তাহলে কি বললাম যে যদি অফার বোঝায় বা রিকোয়েস্ট বোঝায়, তাহলে কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সেও আমরা সাম শব্দটা ব্যবহার করতে পারি। চলো দেখি পরের সেটটা কি।
দেখো লিটল, এ লিটল, দ্য লিটল, ফিউ, এ ফিউ, দ্য ফিউ। তাহলে প্রথমেই বলি এ লিটল, এ লিটল, দ্য লিটল এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর ফিউ, এ ফিউ, দ্য ফিউ কথাটা ব্যবহার করব কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে এবারে আমরা আলোচনায় আসি যে কোথায় লিটল ব্যবহার করব, কোথায় এ লিটল ব্যবহার করব, কোথায় দ্য লিটল ব্যবহার করব। প্রথমেই বলি লিটল, এ লিটল, দ্য লিটল এই তিনটে শব্দেরই মানে হচ্ছে কি নট মাচ বা কম, কিন্তু এদের সেন্টেন্সের মধ্যে এদের ব্যবহারের পার্থক্য আছে। এই যে লিটল শব্দটা এটা একটা সেন্টেন্সে নেগেটিভ অর্থে ব্যবহার হয়। কীরকম ধরো, দেয়ার ইজ লিটল হোপ অফ হিজ কামিং, তার মানে হচ্ছে তার, এই যে আমি বললাম যে লিটল মানে হচ্ছে অল্প, মানেটা কি দাঁড়াচ্ছে দেয়ার ইজ লিটল হোপ অফ হিজ কামিং, তার মানে হচ্ছে তার আসার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু আমি এই যে না শব্দটা ব্যবহার করছি না, তার জন্য আমি ব্যবহার করছি লিটল, মানে হচ্ছে হার্ডলি এনি, মানে চান্স নেই, কিন্তু আমি তবুও সেন্টেন্সটা নেগেটিভে না লিখে, মানে নেগেটিভ সেন্টেন্স না লিখে সেন্টেন্সটা আমি লিখছি অ্যাফার্মেটিভে, কিন্তু এর অর্থটা বোঝাচ্ছে নেগেটিভ, তার মানে হচ্ছে মোস্ট আনলাইকলি। মানে হচ্ছে যেটা ঘটার সম্ভাবনা ক্ষীণ বা নেই বললেই চলে, তাহলে সেক্ষেত্রে আমি শুধুমাত্র ব্যবহার করছি লিটল। এরপরে আমি কি যদি লিখি, এই একই সেন্টেন্সে যদি লিখি দেয়ার ইজ আ লিটল হোপ অফ হিজ কামিং, তার মানে হচ্ছে এই যে এ লিটল কথাটা ব্যবহার করলাম এটা পজিটিভ হয়ে গেলে এই নেগেটিভ থেকে, তার মানে হচ্ছে দেয়ার ইজ এ লিটল হোপ অফ হিজ কামিং মানে হচ্ছে তার আসার কিছুটা চান্স আছে। এটা যেমন কি বললাম নেই বললেই চলে, কিন্তু এটা মানে হচ্ছে যে তার আসার কিছুটা চান্স আছে, তার মানে এটা কি দাঁড়ালো, এটা হলো পসিবিলিটি। তাহলে এইটা কি হলো মোস্ট আনলাইকলি, মানে ঘটার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু এখানে যখন এই কথাটা ব্যবহার করলাম তখন সেটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেল, তার মানে যে তার আসার কিছুটা চান্স আছে, একদম নেই এরকম নয়। এবারে দি লিটলটা দেখি, আমি কি বললাম শুধু লিটলটা নেগেটিভ এবং এই লিটলটা পজিটিভ অর্থে ব্যবহার হয়, কিন্তু দ্য লিটলটা নেগেটিভ এবং পজিটিভ দুটো অর্থে ব্যবহার হতে পারে। এই দ্য লিটলটা কথাটা মানেটা কি, এই দ্য লিটল কথাটার মানে হচ্ছে যে নট মাচ বাট অল দেয়ার ইজ, মানে খুব বেশি নয় কিন্তু যেটুকু আছে সেটুকুই। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। দ্য লিটল knowledge he has is enough for this job, তার মানে হচ্ছে তার যেটুকু জ্ঞান আছে সেটা এই কাজটার পক্ষে যথেষ্ট। তাহলে এই সেন্টেন্সটা দেখো পজিটিভ হিসাবে ব্যবহার হলো। কীরকম, দ্য লিটল নলেজ মানে আমি কি বলছি তার যেটুকু জ্ঞান আছে, আমি বলছি না তার অনেক জ্ঞান আছে, যেটুকু জ্ঞান আছে সেটা এই কাজটার পক্ষে যথেষ্ট। আমি আবার এটাও বললাম যে এই দ্য লিটলটাকে আমি নেগেটিভ অর্থ ব্যবহার করতে পারি। কীরকম, ধরো ইজের পরে একটা নট বসিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো দ্য লিটল নলেজ হি হ্যাজ ইজ নট এনাফ ফর দিস জব, তার মানে হচ্ছে তার যেটুকু জ্ঞান আছে সেই জ্ঞানটা এই কাজটার জন্য যথেষ্ট নয়। বোঝা গেল? তাহলে আমি কি বললাম শুধু লিটলটা ব্যবহার করব কখন, নেগেটিভ অর্থে, অর্থাৎ এতটা কম যে কাজ চলবে না সেটা দিয়ে। আর এ লিটলটা ব্যবহার করব পজিটিভ অর্থে, অর্থাৎ কম হলেও সেটা দিয়ে কাজ চলে যাবে। আর দ্য লিটলটা ব্যবহার করব মানে কম হলেও যেটুকু আছে সেটুকুই, এবং সেটা আমি নেগেটিভ এবং পজিটিভ দুটো অর্থেই ব্যবহার করতে পারি। আর এইবারে আসছি ফিউ, এ ফিউ, দ্য ফিউর কথা। আমি কি বললাম এর ব্যবহারগুলো কিন্তু একই, এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এটা আনকাউন্টেবল। তাহলে এই ফিউ কথাটা, এই লিটল কথাটা মানে হচ্ছে অল্প, আর ফিউ মানে হচ্ছে কয়েকটা। দেখো এক্সাম্পল দেখো বুঝতে পারবে। I have few friends here. I have few friends here মানে হচ্ছে আমার এখানে বন্ধু নেই বললেই চলে,
কিন্তু আমি এখানে নেই, নট, নো এই কথাগুলো ব্যবহার করিনি। কিন্তু তা সত্ত্বেও এটা বোঝাচ্ছে কি যে আমার এখানে বন্ধুর সংখ্যা এতটাই কম যে আমার এখানে বন্ধু নেই, সেটাই আমি বলতে পারি। তাহলে এটা কি অর্থে ব্যবহার হচ্ছে? নেগেটিভ। সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ, কিন্তু এই সেন্সটা মানে এর অর্থটা হচ্ছে কি নেগেটিভ। আমি কি ব্যবহার করেছি? শুধু ফিউ। আর যেহেতু এটা কাউন্টেবল নাউন সেই জন্য আমি ফিউ ব্যবহার করছি, লিটল ব্যবহার করছি না। আবার দেখো লিখছি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার। দেখো এখানে আমি কি লিখেছি? এ ফিউ। তার মানে হচ্ছে আমার এখানে কয়েকটা বন্ধু আছে, মানে খুব বেশি নয় কিন্তু দু একটা হলেও আছে। কিন্তু এটার মানে কি? এটা নেই বললেই চলে। আর এই ফিউ মানে কয়েকটা বন্ধু আছে। এবারে দেখো দা ফিউটা, এই দা ফিউটা হচ্ছে কিন্তু এই দা লিটলের মতো। দা ফিউ মানে হচ্ছে খুব বেশি নয়, নট মেনি, বাট অল দেয়ার ইজ, মানে যে কটা আছে সে কটায়। তাহলে এই দা লিটলটা যেমন নেগেটিভ এবং পজিটিভ দুটো অর্থে ব্যবহার হয়, দা লিটলটাও কিন্তু দা ফিউটাও কিন্তু আমরা নেগেটিভ এবং পজিটিভ দুটো অর্থে ব্যবহার করতে পারি। দেখো দ্য ফিউ ফ্রেন্ডস I have here are not reliable. রিলায়েবল মানে হচ্ছে বিশ্বস্ত। তার মানে হচ্ছে এখানে যে কয়েকটা আমার বন্ধু আছে তারা বিশ্বস্ত নয়। তাহলে এটা আমি কি সেন্সে ব্যবহার করলাম? নেগেটিভ। বোঝা গেল? তাহলে এটা আমি কি বললাম যে দা ফিউটা আমি নেগেটিভ অর্থে ব্যবহার করতে পারি। তাহলে এখানে যে কয়েকটা বন্ধু আমার আছে, দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ হিয়ার, এখানে আমার যে কয়েকটা বন্ধু আছে তারা রিলায়েবল নয়। আবার আমি যদি এখান থেকে নটটা যদি উঠিয়ে নিই তাহলে কি দাঁড়ায়? দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ হিয়ার আর রিলায়েবল। তাহলে আমি কি দাঁড়ালো? সেন্টেন্সটা পজিটিভ হয়ে গেল, কীরকম? বা অ্যাফার্মেটিভ হয়ে গেল। দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ হিয়ার আর রিলায়েবল, মানে যে কয়েকটা বন্ধু আমার এখানে আছে তারা বিশ্বস্ত। তাহলে এই লিটল এবং ফিউয়ের ব্যবহার একই রকম, শুধুমাত্র লিটলটা ব্যবহার হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর ফিউটা ব্যবহার হবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। বোঝা গেল? এরপরে পরের সেটটা দেখো, মেনি এবং মেনি এ। তোমরা অনেক সেন্টেন্সে দেখে থাকবে যে কোনো একটা সেন্টেন্সে মেনি ব্যবহার আছে, আবার কোনো একটা সেন্টেন্সে মেনির পর একটা এ লাগানো আছে। তাহলে মেনি এবং মেনি এ। প্রথমেই বলি এই মেনিটা হচ্ছে প্লুরাল আর মেনি এ হচ্ছে সিঙ্গুলার। তার মানে হচ্ছে আমি মেনির পরে যখন কোনো নাউন লিখব সেটা আমাকে প্লুরালে লিখতে হবে, আর মেনির পরে যখন এ লেখার পরে কোনো একটা নাউন লিখব তারপরে আমার একটা সিঙ্গুলার নাউন বসবে। কেন বসবে সেটা আমি পরে বলছি। তাহলে ধরো একটা সেন্টেন্সে আমি লিখলাম দেয়ার ওয়্যার মেনি ট্রিজ। দেখো লক্ষ্য করো, এই মেনি লিখেছি, ট্রি এর পরে এস দিয়েছি, তার মানে সেখানে অনেক গাছ ছিল। আমি কি বললাম যে প্লুরাল নাউন হবে, সেই জন্য মেনির পরে কি হলো? ট্রিজ। কিন্তু আমি লিখছি দেয়ার ওয়্যার মেনি এ ট্রি। এটা কি হলো? যে সেখানে অনেক গাছ ছিল, কিন্তু এখানে আমি মেনি এ লিখলাম, মেনি লিখেছি তারপরে এ লিখেছি, দেখো এখানে আর এস যোগ হয়নি। এটা কি হলো? মেনি এ ট্রি। মানেটা কি? এটা হচ্ছে এই মেনি কথাটা আমরা কখন ব্যবহার করি? লার্জ নাম্বার, মানে সংখ্যায় যখন বেশি হয় তখন আমরা মেনি কথাটা ব্যবহার করি। আর মেনি এ কথাটা ব্যবহার করব লার্জার নাম্বার। লার্জার নাম্বার আমি কেন বলছি? তোমরা জানো যে নাউনকে গোনা যায় কি যায় না, সেই হিসাবে নাউনকে দুটো ভাগে ভাগ করা হয়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল কোনগুলো? যে নাউনগুলোকে গোনা যায় সেগুলো কাউন্টেবল, আর যেগুলো গোনা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। এবং এটাও জানবে যে আনকাউন্টেবল নাউন কিন্তু সব সময় সিঙ্গুলার। তার মানে হচ্ছে যে নাউনগুলোকে গোনা যায় না সেইগুলো হচ্ছে সিঙ্গুলার, আর যেগুলো গোনা যায় সেটা সিঙ্গুলার হতে পারে এবং প্লুরালও হতে পারে। তাহলে দেখো এই যে ট্রিজ, আমি কি বললাম যে এটা লার্জ নাম্বার, অনেক গাছ আছে। তাহলে অনেক গাছ আছে আমি কি বলছি? যে মেনি ট্রিজ। কিন্তু আমি মেনির পরে যখন বলছি এ তারপর ট্রি, তার মানেটা কি? সেখানে অসংখ্য গাছ ছিল, মানে এত বেশি গাছ ছিল যে সেটাকে গোনা যাচ্ছিল না।
তাহলে যখনই গোনা যাচ্ছিল না এবং সংখ্যায় বেশি, তাহলে অটোমেটিক্যালি সেটা কি হয়ে গেল? আনকাউন্টেবল নাউন হয়ে গেল। এবং সেটা কি হবে? আমি কি বললাম যে আনকাউন্টেবল সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। সেটা কি হয়ে গেল? ট্রি। তাহলে মেনি এ ট্রি, তাহলে মেনি ট্রিজ মানে অনেক গাছ, আর মেনি এ ট্রি মানে হচ্ছে অসংখ্য, তাহলে এত বেশি যে সেটা আনকাউন্টেবল হয়ে গেছে। আশা করি তোমরা এই অ্যাডজেক্টিভগুলো সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পারলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।